বিরোধী দল থেকে রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হিসেবে এলডিপির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদকে মনোনয়ন দিয়েছেন 11 দলীয় ঐক্য। দুপুরে বিরোধী দলীয় নেতা সরকারি বাসভবনে এ বৈঠক শেষে তার নাম ঘোষণা করেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য বিরোধী দলের প্রার্থী হয়েছেন এলডিপির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। দুপুরে বৈঠক শেষে তাকে সমর্থন দেয় 11 দলীয় ঐক্য। জোটের পক্ষে মনোনীত হয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন অলি আহমেদ। কল্যাণের জন্য আমাদের বিবেচনায় সর্বোত্তম ব্যক্তিটাকে আমরা এই দেশের প্রেসিডেন্ট পদে মনোনয়ন দিয়েছি। আমি 11 দলের সকলের প্রতি কৃতজ্ঞ, বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞ। সবাই মনে করেছে আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে এবং পরীক্ষিত একজন লোক, যার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নাই, শিক্ষাগত যোগ্যতার কোনো অভিযোগ নাই, সুন্দরভাবে জীবনযাপন করেছি বিদায় সবাই সর্বসম্মতিক্রমে আমার নাম প্রস্তাব করেছে। রাষ্ট্রপতি নির্বাচনে কর্নেল অলি আহমেদ বীর বিক্রমকে প্রার্থিতা ঘোষণা করলেন জামাত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। হাত উঁচিয়ে তাকে সমর্থন জানাচ্ছেন 11 দলের নেতৃবৃন্দরা। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের বৈঠকে আমাদের পক্ষ থেকে এই রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হবেন আমাদের 11 দলেরই শরিক দল এলডিপির সম্মানিত চেয়ারম্যান এবং বাংলাদেশের একজন অভিজ্ঞ রাজনীতিবিদ এবং রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ছিলেন, বিভিন্ন সময় মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন, বেশ কয়েকবার 6বারের মতো তিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং বীর বিক্রম মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমদ, উনি 11 দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থী থাকবেন 11 দলের। আমরা ছাত্র দলের সন্ত্রাসীদেরকে বলতে চাই, তোমরা যদি এই সন্ত্রাসের পথ অব্যাহত রাখো, ক্যাম্পাসগুলোতে যদি আবার গণরুম গ্যাস রুমের কালচার ফিরে নিয়ে আসতে চাও, আমার ভাইদের উপর হামলা করো, বোনদের উপর হামলা অব্যাহত রাখো। আমরা ছাত্রলীগের যেই পরিণত করেছিলাম তার চেয়ে ভয়াবহ পরিণতি আমরা তোমাদের করব। আল্লামা সাঈদীর মুখে জুতা নিক্ষেপকারী এক ছাত্র দল নেতা রোড অ্যাক্সিডেন্ট করে তার শরীর থেকে হাত আলাদা হয়ে গেছে। আল্লামা সাঈদীর মুখে যে হাত দিয়ে জুতা নিক্ষেপ করেছিল, আল্লাহ ওই ছাত্র দল নেতার ওই হাতকে দুনিয়াতেই তার শরীর থেকে পৃথক করে দিয়েছে। আল্লামা সাঈদীর সাথে যারাই করেছে বেয়াদবি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাদেরকে লাঞ্ছিত, বঞ্চিত এবং অপমানিত করেছে। তারেককে বলতে চায় প্রধানমন্ত্রী, যে জুতা নিক্ষেপ করেছে তাকে এখনই ধরো, তাকে জেলখানায় নিক্ষেপ করো। এই চিত্র যদি খালেদা জিয়া দেখতেন তিনি কখনো সহ্য করতেন না। সারা জীবন তিনি আল্লামা সাঈদী সাহেব, কামালউদ্দিন জাফরি হাফিজাহুল্লাহর পরামর্শক্রমে তিনি নিজের জীবন চালনা করেছেন। করে দিলাম, না না না, এটা হতে পারে না। আল্লামা সাঈদীর যারা মেরেছে তাদের বিচার জনগণ দেখতে চায়। এদের ক্ষমা করলে জাতি খেপে যাবে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সবাইকে বলবো আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং মনোযোগ সহকারে শুনবেন, তাহলেই আজকে বাংলাদেশের অনেক বিষয় নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা তথ্য জানতে পারবেন বা বুঝতে পারবেন। কথা বাড়াবো না, সরাসরি মূল নিউজে চলে যাব। তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এ ধরনের আপডেট, গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে আমরা মূল নিউজে চলে যাই। আসসালামু আলাইকুম। দেশের নতুন ইতিহাস, বিরোধী দল হয়েও এবার রাষ্ট্রপতি পদে প্রার্থী দিচ্ছেন বিরোধী দল, যেটা দেশে এ পর্যন্ত কোনো নজির ঘটে না। যেটা জামাত ইসলামী 11 দলীয় জোট থেকে যেটা ইতিহাস করতে যাচ্ছে। যদিও জুলাই পরবর্তী বাংলাদেশ, নতুন সরকারের বাংলাদেশ যদি গণভোটের রায় বাস্তবায়ন হতো, তাহলে সকল কিছু সিস্টেমের পরিবর্তন আসতো, রাষ্ট্রপতি দিতে পারতো বিরোধী দল। বিরোধী দল রাষ্ট্রপতি দেওয়ার ক্ষেত্রে সেটা মূল্যায়নও থাকতো। কিন্তু হতাশাজনক বিষয় হচ্ছে গিয়ে, জুলাই সনদ বাস্তবায়ন হয় নাই, গণভোটের রায় বাস্তবায়ন হয় নাই। এই গণভোটের রায় বাস্তবায়ন হলে বাংলাদেশের ক্ষমতা একদলীয় শাসন ব্যবস্থা, স্বৈরশাসক তৈরি আর হতে পারতো না। কিন্তু বর্তমানে রাষ্ট্রপতি থাকলেও যে না থাকলেও সে রাষ্ট্রপতির কাছে বিশেষ কোনো ক্ষমতা থাকে না। প্রধানমন্ত্রী সকল ক্ষমতা থাকে প্রধানমন্ত্রীর হাতে। কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন হলে, গণভোটের রায় বাস্তবায়ন হলে রাষ্ট্রপতির হাতেও কিছু ক্ষমতা যেত, যার কারণে কোনো সরকার চাইলেও স্বৈরশাসক হয়ে উঠতে পারতো না। এখানে অন্যতম একটা বিষয় হচ্ছে রাষ্ট্রপতি এখন কিভাবে নির্বাচন হয়। সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন হয়। তো বিএনপি একক সংখ্যাগরিষ্ঠ ভোটে আপনার সরকার ক্ষমতা এসেছে। তো সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আমরা জানি বিএনপি যাকে রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন দিবে সেই রাষ্ট্রপতি হয়ে যাবে। কিন্তু মজার বিষয় হচ্ছে, যদি গণভোটের রায় বাস্তবায়ন হতো সেই সুযোগটা থাকতো না। তখন সেখানে উচ্চকক্ষ থাকতো এবং এইভাবে রাষ্ট্রপতি নির্বাচন হতো না। উচ্চকক্ষের ভোটের মাধ্যমে, নিম্নকক্ষের ভোটের মাধ্যমে একটা রাষ্ট্রপতি নির্বাচন হতো। উচ্চকক্ষের ভোটটা কিসের ভিত্তিতে হতো? সেটা হচ্ছে সংখ্যা অনুপাতে। উচ্চকক্ষ আপনার 100 জন নতুন করে সংসদ সদস্য থাকতো। এই উচ্চকক্ষের ভোটের মাধ্যমে মূলত রাষ্ট্রপতি নির্বাচন হতো। সেটা কিরকম দেখেন, এখানে কিন্তু বাংলাদেশের নির্বাচনে প্রায় আপনার 48টা দল অংশগ্রহণ করেছে। তো সবাই কোনো না কোনো প্রতিনিধি উচ্চকক্ষে থাকতো। তো সবাই সম্মতিক্রমে উচ্চকক্ষের ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন হতো। জামাত ইসলাম কাকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচন করলেন ইতিমধ্যে আপনারা সবাই জেনে গিয়েছেন অলরেডি, কারণ তারা দীর্ঘক্ষণ বৈঠকের পরে তারা সেটা লাইভ করেছে, সংবাদ সম্মেলন করে জানিয়ে দিয়েছে।
আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করবে বাংলাদেশ জামাত ইসলামী। 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে প্রার্থী চূড়ান্ত করেছে দলটি। এই লক্ষ্যে রোববার 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠকে অনুষ্ঠিত হয়। বিরোধী দলের প্রার্থী দেওয়ার বিষয়টি বৈঠকে চূড়ান্ত করা হয়েছে। আজকে সেটা সংবাদ সম্মেলন করে রাষ্ট্রপতি হিসাবে কর্নেল অলি বীর বিক্রম তাকে ঘোষণা করা হয়েছে। অর্থাৎ 11 দলীয় জোটের পক্ষ থেকে রাষ্ট্রপতি হিসাবে প্রার্থী চূড়ান্ত করেছে এলডিপির চেয়ারম্যান কর্নেল অলিকে। প্রশাসিত জামায়াতের আমির ও বিরোধী দলের ডক্টর শফিকুর রহমান সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে করে 11 দলীয় শীর্ষ স্থানীয় নেতারা এই বৈঠকে উপস্থিত ছিলেন। অর্থাৎ রাষ্ট্রপতি হিসেবে বীর বিক্রমকে কর্নেল অলিকে বাছাই করা হয়েছে। আশা করি হতে পারে বীর বিক্রম কর্নেল অলি রাষ্ট্রপতি হিসেবে এখন হয়তো হেরে যেতে পারে সিস্টেমের দোহাই দিয়ে, কিন্তু তিনি যোগ্যবান। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, বিএনপি যাকেই ঠিক রাখেন। আমি এখানে একটা কথা বলে রাখি, স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বর্তমানে যিনি আছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, তাকে ছাড়া বিএনপি যদি অন্য যে কাউকে দেখ না কেন, কর্নেল অলির মতো যোগ্যতা সম্পন্ন ব্যক্তি নেই। আর এক হচ্ছে ডক্টর ইউনূস ছাড়া। দেখা যাক কার রাষ্ট্রপতি প্রার্থী যোগ্যতা সম্পন্ন হয়। আকাশে আবারও বইছে ঝোড়ো হাওয়া। 3 দশকের চিরাচরিত প্রথা ভেঙে সাংবিধানিক পালাবদল ও ক্ষমতার নতুন সমীকরণের মধ্য দিয়ে দরজায় কড়া নাড়ছে 2026 সালের সবচেয়ে বহুল আলোচিত এবং হাই ভোল্টেজ রাষ্ট্রপতি নির্বাচন। 1991 সালের পর থেকে দীর্ঘ 7টি মেয়াদে রাষ্ট্রপতি নির্বাচন মানে ছিল সংসদীয় সংখ্যাগরিষ্ঠ সরকারি দলের একপেশে ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ের রীতিকথা। কিন্তু 2026 সালের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সেই একঘেয়ে হিসাব নিকাশ এক নিমিষেই চুরমার হতে চলেছে। বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর আকস্মিক ও রণকৌশলগত ঘোষণা পাল্টে দিয়েছে রাজপথ থেকে সচিবালয়ের পুরো দৃশ্যপট। একাদশ ও দ্বাদশ সংসদের পর বর্তমান 13 জাতীয় সংসদ ও রাজনৈতিক অঙ্গনের হিসাব নিকাশ এখন শতভাগ ওলট পালট। গত শনিবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক অতি গুরুত্বপূর্ণ ও নজিরবিহীন বৈঠক অনুষ্ঠিত হয়। জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানের সভাপতিত্বে দীর্ঘ পর্যালোচনা শেষে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে নামও চূড়ান্ত করেছে জামায়াতে ইসলামী। তারা প্রার্থী করেছে জোটের শরিক দল এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমেদকে। বাংলাদেশের রাজনীতির দাবার বোর্ডে এজন্য এক অবর্ণনীয় ও ঐতিহাসিক নাটকীয়তা যে জামায়াতে ইসলামীর সাথে অহিনুকুল সম্পর্কের কারণে 2 দশক আগে বিএনপি থেকে পদত্যাগ করতে হয়েছিল। আজ সেই জামায়াতই রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নাম ঘোষণা করেছে এলডিপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমেদকে। রাজনৈতিক ইতিহাস সাক্ষী দেয় 1984 সাল থেকে দীর্ঘ 22 বছর অলি আহমেদ ছিলেন বিএনপির নীতি নির্ধারণী সর্বোচ্চ অঙ্গ স্থায়ী কমিটির হেভিওয়েট সদস্য। 1991 সালে জিয়াউর রহমানের পর বিএনপি ক্ষমতায় এলে তিনি হন যোগাযোগ মন্ত্রী। এমনকি 1996 সালের 15 ফেব্রুয়ারি গঠিত সরকারও তিনি ছিলেন কৃষি, খাদ্য এবং শেষ পর্যন্ত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতাপশালী মন্ত্রী। কিন্তু 2001 সালের 8ম সংসদ নির্বাচনে চট্টগ্রাম 14 আসনে 4 দলীয় জোটের মনোনয়ন নিয়ে জামায়াতের সাথে অলি আহমেদের তৈরি হয় তীব্র বিরোধ ও রাজনৈতিক তিক্ততা। চট্টগ্রাম 13 আসনে বিজয়ী হলেও চট্টগ্রাম 14 আসনে কর্নেল অলিকে হারিয়ে দেন জামায়াত প্রার্থী। পরবর্তীতে বিএনপি জামায়াত জোট ক্ষমতায় এলেও অলি আহমেদকে মন্ত্রিসভায় কোনো জায়গা না দিয়ে এক প্রকার সাইড লাইনে বসিয়ে রাখা হয়। সেই ক্ষোভ ও অপমান বুকে চেপে 2006 সালের 26 অক্টোবর তৎকালীন বিএনপি সরকারের শেষ লগ্নে পদত্যাগ করেন অলি আহমেদ। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনে জয়লাভ করতে ম্যাজিক ফিগার হল ন্যূনতম 175টি ভোট। কিন্তু বর্তমানে 349 সদস্যের জাতীয় সংসদের গাণিতিক সমীকরণ মোটেও সহজ নয়। সংসদে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তাদের হাতে রয়েছে 247 জন সংসদ সদস্য। অন্যদিকে জামায়াত নেতৃত্বাধীন বিরোধী জোটে রয়েছে 90 জন সংসদ সদস্যের এক বিশাল ব্লক। বাকি ইসলামী আন্দোলন বাংলাদেশ, বিজেপি, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন এবং সংরক্ষিত নারী আসন সহ স্বতন্ত্র 8 জন এমপির ভোট ব্যাংকে কার পাল্লা ভারী হবে তা নিয়ে সংসদের অন্দরে চলছে স্নায়ুযুদ্ধ। 1991 সালের সেই ঐতিহাসিক নির্বাচনে বিএনপি ও জামায়াতের যৌথ সমর্থনে 172 ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন আব্দুর রহমান বিশ্বাস। সেবার আওয়ামী লীগের বদরুল হায়দার চৌধুরী পেয়েছিলেন 92 ভোট। এরপর আর কখনোই কোনো সংসদে বিরোধী দল তাদের প্রার্থী ঘোষণা করেনি। সবসময় সরকারি দল থেকেই রাষ্ট্রপতি নির্বাচিত হতেন। কিন্তু এবারই প্রথম জামায়াত রেকর্ড করতে যাচ্ছে। অন্যদিকে ক্ষমতাসীন দল বিএনপির অন্তর্মহলেও চলছে রুদ্ধদ্বার বৈঠক। ইতিমধ্যেই তারা 2টি মনোনয়ন ফর্ম কিনেছে। গুঞ্জন রয়েছে বঙ্গভবনের ক্ষমতার সর্বোচ্চ চেয়ারের জন্য দলের হাইকমান্ড শেষ পর্যন্ত জাতীয় সংসদের জনপ্রিয় এবং হেভিওয়েট স্পিকার বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা মেজর হাফিজউদ্দিন আহমেদকেই দেখতে যাচ্ছেন। তবে রাজনীতি বিশ্লেষকরা এই মুহূর্তে হাফিজউদ্দিনকে স্পিকারের পদ থেকে সরিয়ে রাষ্ট্রপতি করার বিপক্ষে জোরালো মত দিচ্ছেন। তাদের মতে স্পিকার হাফিজউদ্দিন যেভাবে বর্তমান 13 সংসদকে প্রাণবন্ত, নিরপেক্ষ এবং কার্যকর করে তুলেছেন তা গত কয়েক দশকে বিরল। সংসদকে অভিভাবকহীন না করে হাফিজউদ্দিন আহমেদকে স্পিকার পদে বহাল রাখাই হবে ক্ষমতাসীন দল বিএনপির জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এদিকে বিএনপির অভ্যন্তরীণ সমীকরণে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম বাদ পড়ার পর এখন জোরে সোরে উচ্চারিত হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম। যদিও বিএনপি নেতাদের বড় একটি অংশ এতে সম্মত নন, তবে বিশ্ব রাজনীতির মারপ্যাচ ও বর্তমান অর্থনৈতিক সংকট বিবেচনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রয়োজনীয়তা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশ্লেষকের মতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল অর্থাৎ IMF এর ঋণ অনুমোদন, বৈদেশিক বাণিজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের সমর্থন আদায়ে ডক্টর মোহাম্মদ ইউনূস হতে পারেন সবচেয়ে শক্তিশালী অনুঘটক। রাষ্ট্রপতি পদটি
মূলত আলংকারিক হলেও ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন আন্তর্জাতিক ব্যক্তিত্বকে বঙ্গভবনে বসালে তা দেশের জন্য এক বিশাল অর্থনৈতিক ও বৈশ্বিক সুরক্ষা বর্ম তৈরি করবে। বিশ্লেষকরা বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব ছেড়েছেন প্রায় 5 মাস আগে। তবে তিনি যখন বঙ্গভবন থেকে বিদায় নেন তখন দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভকে এক অবিশ্বাস্য জায়গায় প্রায় $33 বিলিয়ন পৌঁছে দিয়ে গিয়েছিলেন। শুধু রিজার্ভই নয়, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে তিনি রেখে গিয়েছিলেন টানা 6 মাসের পর্যাপ্ত খাদ্য মজুদ। অথচ 2024 সালের আগস্টে যখন তিনি এক বিধ্বস্ত আর্থিক ব্যবস্থার দিক থেকে নেতিয়ে পড়া বাংলাদেশের দায়িত্ব নিয়েছিলেন তখন দেশের নিট রিজার্ভ নেমে এসেছিল মাত্র $19 বিলিয়ন। শেখ হাসিনার 17 বছরের শাসনামলে মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকার বৈদেশিক ঋণ এনে তা পাচার করা হয়েছিল বিদেশের মাটিতে, আর সেই পাহাড়সম ঋণের করুণ বোঝা টানতে হয়েছিল ইউনূস সরকারকেই। ঋণের কিস্তি শোধ করার পরও মাত্র 1.5 বছরের ব্যবধানে তিনি দেশের রিজার্ভে যুক্ত করেছিলেন অতিরিক্ত $14 বিলিয়ন। কিন্তু আজ নির্বাচনের পর নির্বাচিত বিএনপি সরকারের আমলেই চিত্রটি বদলে গেছে। দেশের ঘরে ঘরে গ্যাস নেই, ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ নেই, পানির হাহাকার এবং নিত্যপণ্যের দাম আকাশচুম্বী। আইএমএফের কিস্তি ও বৈদেশিক ঋণের শর্ত পূরণে হিমশিম খাচ্ছে সরকার, কোষাগারে অর্থের সংকট স্পষ্ট। এদিকে বারবার ঋণ চাওয়া হলেও আইএমএফ ঋণ দেয়নি, চীন থেকেও খালি হাতে ফিরে এসেছেন তারেক রহমান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই অর্থনৈতিক ও প্রশাসনিক সংকটের টেকসই সমাধান হতে পারে যদি বঙ্গভবনের ওই আলংকারিক রাষ্ট্রপতি পদে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন বৈশ্বিক হেভিওয়েটকে রাখা যায়। শোনা যাচ্ছে বিএনপি থেকে যে রাষ্ট্রপতি মনোনয়ন ফর্ম কেনা হয়েছে তাতে যদি শেষ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম অন্তর্ভুক্ত থাকে তবে প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী হয়তো সম্মানের খাতিরে কোনো প্রার্থী দেবে না। তবে এই সমীকরণের বিপরীত আলোচনাও তীব্র। কঠোর সমালোচকরা দাবি করছেন ডক্টর ইউনূস মূলত পশ্চিমাদের ঘনিষ্ঠ বা আমেরিকান এজেন্ট। তাকে রাষ্ট্রপতির মতো সাংবিধানিক পদে বসালে দেশের কৌশলগত নীতি ও স্বকীয়তা ক্ষুণ্ণ হতে পারে। তবে এই মাস্টার প্ল্যানের সবচেয়ে বড় বাধা ভারত। ভূরাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দিল্লি এবং মোদী কখনোই বঙ্গভবনে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো স্বাধীন ও বৈশ্বিকভাবে প্রভাবশালী ব্যক্তিত্বকে দেখতে চায় না। কারণ দেশে সংকট তৈরি করে তাকে কোনো প্রভাবে বা ভয় দেখিয়ে জরুরি অবস্থা জারি করানো কিংবা শেখ হাসিনাকে পুনর্বাসনের ছক বাস্তবায়ন করা প্রায় অসম্ভব। ভারত মূলত এমন কাউকে চায় যাকে কৌশলগত চাপে রাখা সম্ভব। এখন বড় প্রশ্ন, বিএনপি কি আইএমএফ ও পশ্চিমা বিশ্বের আস্থা অর্জন করতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বাজি ধরবে নাকি অভ্যন্তরীণ রাজনৈতিক হিসেব নিকেশ রক্ষা করতে অন্য কোনো দলীয় কার্ড খেলবে? এখন সরকার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকারটি গঠিত হয়েছিল, এই সরকার বাংলাদেশের মানুষের জন্য, বিশেষ করে গরিব মানুষের জন্য, সুবিধা বঞ্চিত মানুষের জন্য, যারা ঠিকমতো তাদের চিকিৎসা সেবা পায় না, এই গরিব মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য ইউনূস সরকার তার যে ভালো ভালো কাজগুলো ছিল, এই ভালো কাজের ভিতরে এইটা অন্যতম একটা, যে 295টা ওষুধ, এই বিশেষ করে ডায়াবেটিক্স, হার্ট, সরকার দাম নির্ধারণ করে দিয়েছিল। এই দামগুলো আগে নির্ধারণ করতো কোম্পানি, ওষুধ কোম্পানিগুলো। তারা তাদের ইচ্ছা মতো, সুবিধা মতো, যখন যেরকম খুশি সেরকম দাম বাড়াতো। কিন্তু সরকার এখানে 295টা ওষুধের লিস্ট করে সাধারণ মানুষের নাগালের ভিতরে রাখার জন্য একটা দাম নির্ধারণ করে দিয়েছিল। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, এই আমাদের নির্বাচিত সরকার, যারা বারবার বলে এসেছিল একটা নির্বাচন হতে দেন, একটা নির্বাচন হলেই দেখবেন আপনাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে, কোনো সমস্যা আর থাকবে না। মানে বিষয়টা এরকম ছিল যে নির্বাচনটা কোনো রকম হলেই হয়েছে, হইলে বাংলাদেশের মানুষ রাতারাতি একেবারে ঘোড়ার উপর থেকে লাফ দিয়ে হাতিতে উঠে পড়বে। আমরা এখন সেটাই দেখছি। এই সরকার সেই 295টা ওষুধ আবার কোম্পানির উপরে ছেড়ে দিয়েছে। অর্থাৎ যে দাম নির্ধারণ করে দিয়েছিল সরকার, ওই ওষুধ নীতিটি বাতিল করে কোম্পানির হাতে আবার ছেড়ে দেওয়া হয়েছে। এটা অবশ্যই জনবিরোধী একটা সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আমরা চলুন আমাদের খুচরা আলাপের প্রথম পর্যায়ে চলে যাই। আপনারা জানেন 5 আগস্ট দিনব্যাপী ছাত্র দলের কোনো কর্মসূচি ছিল না। তারা এই দিন সারাদিন শুধু শিবিরের সাথে মারামারি করে কাটিয়েছে। যেখানে ছাত্র শিবির জুলাই আলোচনার আয়োজন করেছে, জুলাইয়ের গ্রাফি দিয়ে অঙ্কন করেছে, সেখানেই ছাত্র দল গিয়ে হামলা করেছে, মারামারি করেছে, এমনকি হাসপাতালের ভিতরে পর্যন্ত হামলা করেছে। আচ্ছা, ওইটা করেই ক্ষান্ত হয় নাই ছাত্রদল। সর্বশেষ গতকাল যেটা করেছে, একটা ভিডিও আপনারা দেখেছেন, দেখুন স্লোগানটা একটু দেখুন। মিছিল করছে ছাত্র দলের মিছিল। জুলাই জুলাই করিস না, পিঠের চামড়া থাকবে না। এটা কিন্তু ছাত্রলীগ না, ছাত্র দল করছে, ছাত্র দল। ভাবা যায় এটা? বাংলাদেশে জুলাই নিয়ে ছাত্র দলের কোনো গ্রাফিতি নাই, কোনো কার্যক্রম নাই। তারা আছে বিভিন্ন প্রতিষ্ঠানে যেখানে কোটি কোটি টাকার কাজ চলছে, এই জায়গাগুলোতে বেছে বেছে তারা মারামারি। ঢাকা আলিয়াতে আজকেও তারা ছাত্র শিবিরকে ক্যাম্পাসে ঢুকতে দেয় নাই। তারা হলগুলো দখল করে রেখেছে বহিরাগতদের দিয়ে, যুব দলের নেতা ওই নয়নকে নিয়ে সেখানে গিয়ে তারা দখল করে রেখেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 10 কোটি টাকার কাজ হবে, সেই কাজ সেনাবাহিনীর হাতে দিয়ে দেবার কারণে, ছাত্র শিবিরের চাপে সেনাবাহিনীর হাতে দিয়ে দেবার কারণে তাদের মাথা খারাপ হয়ে গেছে। এরা আবার প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে যে শিবিরকে 5 বার পিটাইছি, এই এলাকায় পুরান ঢাকায় শিবিরকে থাকতে দিব না, আসতে দিব না। চেহারাটা একটু দেখুন কিভাবে বলছে যে শিবিরের প্রত্যেকটাকে এখানে কুত্তার মতো পিটাইছি, এখানে পিটাইয়া সবগুলো এমার্জেন্সিতে ঢুকাইছি। এখান থেকে আসছে আমরা ঘোষণা দিলাম, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যতদিন বেঁচে আছি, বাংলাদেশের কোনো ক্যাম্পাসে এবং পুরান ঢাকার কোনো ক্যাম্পাসে শিবিরের কোনো অস্তিত্ব ভবিষ্যতে থাকবে না, এখন থেকে থাকবে না। এই যে ছেলেটাই কথাটা বলছে, এই ছেলেকে আবার চেনেন? এটাকে, এই মালকে তা জানেন তো? এই মাল 5 আগস্টের পরে
যুবলীগের এক নেতার বাড়িতে লুটতরাজ করতে গিয়ে তার হাত হারাইছে। পরবর্তীতে সে এসে বলছে যে এটা জুলাই যোদ্ধা, সে নিজেকে এবার জুলাই যোদ্ধা হিসেবে, যে জুলাইতে আমার হাত হারাইছে। এইটা আজকে যে এশিয়া পোস্ট আজকে সেটা প্রমাণ বের করেছে। এই হলো এদের অবস্থা, এই হলো ছাত্র দলের টোটাল অ্যাক্টিভিটিস। আচ্ছা, এর ভিতরে আরো মর্মান্তিক ঘটনা যেটা ঘটেছে, এটা আগে বলা দরকার ছিল, একটু পরে চলে আসলো। সেটা হচ্ছে এই যে কিছুদিন আগে গাইবান্ধার সাগাটায় যে যুব দলের 2 নেতা ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতিকে যে হত্যা করলো না, ওইখানে আরো একটা ছেলেকে আহত করেছিল ওই দিন। সে কবের ঘটনা? সেই জুন মাসের ঘটনা। সেই ছেলেটি দীর্ঘদিন ঢাকাতে চিকিৎসাধীন থাকা অবস্থায় 8 আগস্ট সকাল 9টার দিকে সেই ছেলেটিও আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়েছে। ছাত্রদল, যুবদল, এদের এই অপকর্ম ঢাকার জন্য বিএনপির ভিতরে কোনো লোক নাই, একটা লোক নাই এদেরকে এইখান থেকে ফিরিয়ে আনা। যদিও এদের লাগাম যখন একটু সীমা ছাড়া হয়ে গেছে, এদের অপরাধের মাত্রা দিন দিন বেড়েই যাচ্ছে, এবং সাধারণ শিক্ষার্থীরা তাদের কাছ থেকে যখন কোনো কিছু না পেয়ে মুখ ফিরিয়ে নিচ্ছে, তখন অবশ্য সামনে গিয়ে এসেছেন ফাহাম আব্দুল সালাম, জুলকারনাইন শাহের। এরা এখন কথা বলছে। ফাহাম আব্দুল সালাম ভাই তো খুব চমৎকার করে কিছু কথা বেশ কয়েকদিনে বলছেন যে বিএনপিকে কারা চালাচ্ছে, ছাত্র দলকে কারা চালাচ্ছে, কারা তাদেরকে লিড দিচ্ছে, তাদের কাজটা কি, তারা কোন কাজ করা বাদ দিয়ে কোন কাজ করছে। একটা ছাত্রের ছাত্রত্ব নেই। ছাত্র দলের কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে প্রত্যেকটা ক্যাম্পাসের কমিটি পর্যন্ত কারো ছাত্রত্ব নেই। আজ থেকে 10-15 বছর আগে প্রত্যেকের ছাত্রত্ব শেষ হয়ে গেছে। এই ছেলেগুলো কেন এখনো ছাত্র দলে পড়ে আছে? কি তাদের স্বার্থ? এখানে কি রত্ন ভান্ডার আছে ছাত্র দলের ভিতরে, যে রত্ন ভান্ডারের লোভে তারা তাদের ছাত্রত্ব পার হয়ে গেছে, এক একজনের 3-4টা করে সন্তান, তারা এখনো ছাত্র দলের কমিটিতে টাকা দিয়ে কেন ঢুকছে? এই কথাগুলো কিন্তু ফাহাম আব্দুল সালাম ভাই বলতে শুরু করেছে, জুলকারনাইন শাহেরও এখন বলতে শুরু করেছে। এর ভিতরে সবচেয়ে ভালো করে যিনি বলেছেন, সবচেয়ে মজা করে বলেছেন, ঝালকাঠি 1 আসনের এমপি রফিকুল ইসলাম জামাল। তিনি তার ফেসবুক পোস্টে ওই মন্তব্যটি করেছেন। এটি আমার দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং এটি ভাইরাল হয়েছে। তিনি খুব আবেগঘন ভাষায় বলেছেন। আমি সেই বিষয়টি আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। ঝালকাঠি 1 আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামালের ফেসবুকে দেওয়া বিএনপি নেতাকর্মীদের খাই খাই বন্ধ করার আহ্বান সংবলিত একটি স্ট্যাটাস ভাইরাল হয়েছে। গত বৃহস্পতিবার রাতে দেওয়া স্ট্যাটাসটি শুক্রবার সকাল 9:30 পর্যন্ত 1000 বারের বেশি শেয়ার করা হয়। এছাড়া 5000 লাইক ও 1300 কমেন্ট এসেছে স্ট্যাটাসটিতে। ভাইরাল ওই স্ট্যাটাসে এমপি জামাল খাই খাই বন্ধ করার আহ্বান জানিয়ে জেলা বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, গত 6 মাসে আওয়ামী লীগকে পাহারা দিয়ে, তাদের পক্ষে ওকালতি করে, আওয়ামী লীগের বাড়িঘর ও ঠিকাদারি পাহারা দিয়ে অনেক খেয়েছেন। বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের খাই খাই বন্ধ করার জন্য অনুরোধ করছি। 6 মাসে অনেক খেয়েছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের পাহারার বিনিময়ে খেয়েছেন, তাদের পক্ষে ওকালতি করে খেয়েছেন, তাদের বাড়িঘর পাহারা দিয়ে খেয়েছেন, ঠিকাদারি পাহারা দিয়ে খেয়েছেন, শেষ পর্যন্ত টাকার বিনিময়ে তাদের দলে যোগদান করিয়েও খাচ্ছেন। মনে হয় দলটাই খেয়ে ফেলবেন। লজ্জা থাকা উচিত। যাদের রক্তের বিনিময়ে আপনাদের এত খাওয়ার সুযোগ হয়েছে, সেই 36 জুলাই শহীদদের জন্য 5 আগস্ট একটু দোয়া মোনাজাত পর্যন্ত করেননি। বুঝতে পেরেছেন যে কথাটি আমি আগে বললাম? অর্থাৎ 5 আগস্টের মতো একটি এত বড় ঘটনা, যে ঘটনার কারণে এরকম খাওয়ার সুযোগ পেল, সেই ঘটনার দিনও তাদের কোনো কর্মসূচি নেই। এই দিনে তারা শিবির বিতরণ করতে ব্যস্ত, ছাত্র শিবিরকে বিভিন্ন ক্যাম্পাস থেকে তারা তাড়িয়ে দিতে ব্যস্ত, এবং ছাত্র শিবিরকে তাড়িয়ে দিতে পারলেই নিরঙ্কুশভাবে, একচ্ছত্রভাবে, মনের আনন্দে ওই ক্যাম্পাসের শিক্ষকদের, ছাত্রদের জিম্মি করে যা খুশি তাই খেতে পারবে। এবং এই উদ্দেশ্য নিয়েই তারা ক্যাম্পাসগুলোতে ঝাঁপিয়ে পড়েছিল। সর্বশেষ এই পথে তাদের অল্প একটু বাদ ছেড়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক। সেই শিক্ষকের সাথেও চাচা দলের সভাপতি দেখুন কি আচরণ করেছে, দেখুন। এরা যখন সালাউদ্দিন আম্মারকে বেয়াদব বলে, তখন বেয়াদব শব্দটাও মুস্কি মুস্কি হাসে। প্রিয় ভাই বোনেরা, এই পুরো বিষয়টা শোনার পরে আপনাদের কাছে কি মনে হয়েছে জানাবেন মন্তব্যের ঘরে। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে। আওয়ামী লীগের পতন, আওয়ামী লীগের 17 বছরের শাসনের পতন যে হলো, এর পিছনে অনেকগুলো কারণ আছে, সেগুলো বিশ্লেষণ করবার কোনো প্রয়োজন নেই। তার মধ্যে সবচেয়ে বড় কারণ যেটা, সেটা হলো স্টুডেন্ট পলিটিক্স। আওয়ামী লীগ ছাত্র রাজনীতিতে টোটালি ফেল করেছে। যেমন ওবায়দুল কাদের বলতো, আমার ছাত্রলীগ আছে, পুরো দেশ ঠান্ডা। বলতো না, শেখ হাসিনাও বলতো 10টা গুন্ডা, 10টা হুন্ডা, সব কিছু ঠান্ডা। এই স্টুডেন্ট পলিটিক্স করার কারণেই কিন্তু স্টুডেন্টরা প্রথম দিকে ফুসকে গিয়েছিল, এবং আন্দোলনটা যে স্টুডেন্টরা শুরু করেছিল সেটা তো বলার কোনো অপেক্ষাই রাখে না। তারপর সেই আন্দোলন থেকে, মানে কোটা আন্দোলন থেকে স্ফুলিঙ্গের মতো হয়ে গেল, একটা আন্দোলন হলো আওয়ামী লীগের পতন। এই স্টুডেন্ট আন্দোলন, মানে স্টুডেন্টকে ঠিকমতো পরিচালনা করা, এটা কিন্তু একটা দেশের রাজনীতির জন্য বিরাট ভূমিকা রাখে, এবং বিশেষ করে যে দেশের স্টুডেন্ট পলিটিক্স অ্যালাউ। আমরা কিন্তু বহুবার বলেছি বা বহুবার কথা হয়েছে, ছাত্র রাজনীতি বন্ধ করে দেওয়া হবে। ছাত্র রাজনীতি যতদিন থাকবে ততদিন স্টুডেন্টরা সেভাবে বিকশিত হবে না, রাজনীতিতে ইনভলভ হবে, ইত্যাদি ইত্যাদি কারণে স্টুডেন্ট পলিটিক্স বন্ধ করে দেওয়ার জন্য একটা মহল সবসময় সোচ্চার ছিল, কিন্তু কোনো সরকারই সেটা করছে না। এখন আবার যে সমস্যাটা হচ্ছে, এখন আবার বিএনপি
সরকার গঠন করবার পর 5 মাসে স্টুডেন্ট পলিটিক্সটাকে আবার উগড়ে দিয়েছে। আপনারা দেখেছেন গত 4 আগস্ট ঢাকার বক্সিবাজারে আলিয়া মাদ্রাসাতে কী হয়েছে, যুবদলের নয়ন মাথায় হেলমেট হাতে লাঠি নিয়ে কীভাবে কী করেছে। এরপর উনি অবশ্য বিভিন্ন জায়গায় গিয়ে টকশোতে বলছে উনি কিছুই করেননি, এরকম লাঠি শিবিরও নিয়েছে, এরকম লাঠি অনেক দলই নিয়েছে। উনি স্পষ্টত বলেছেন এরকম লাঠি হাতে অনেকেই গেছে, ছাত্রলীগও গেছে, শিবিরও গেছে, শিবির তো অস্ত্র নিয়ে গেছে, আমরা তো অস্ত্র নিয়ে যাইনি। আমি এই তর্কে যাচ্ছি না। আমার কথা হচ্ছে বক্সিবাজারে থাকা আলিয়া মাদ্রাসা আপনারা দখল করতে গেছেন এবং দখল নিয়ে নিয়েছেন। বন্ধুরা, আপনি আজকে খবর দেখেন আলিয়া মাদ্রাসার কোনো স্টুডেন্টকে এখন ভেতরে যেতে দেওয়া হচ্ছে না, পুলিশ তাদেরকে প্রোটেকশন দিচ্ছে। মানে সেম ঘটনা কিন্তু আওয়ামী লীগও করতো। ছাত্রলীগ কোথাও গিয়ে হল দখল করলে পুলিশ তাদেরকে প্রোটেকশন দিত, সেম ঘটনা করছে এখন বিএনপির এই পুলিশ। আমি বিএনপির পুলিশই বলবো যে এরা এখন সেম কাজটা করছে যে কাজটা ওরা আওয়ামী লীগের সময় করেছিল, তখন আওয়ামী লীগ সরকারের কথা অনুযায়ী করতো, এখন বিএনপি সরকারের কথা অনুযায়ী করে। আলিয়া মাদ্রাসা টোটালি দখল হয়ে গেছে, এখন ধীরে 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 ওরা সবগুলো হল দখল করতে চাইবে বা করবে। ওদের ক্ষমতা আছে, ওরা এখন সরকারের পৃষ্ঠপোষকতা পাচ্ছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওদের সাথে আছে, করবে। কিন্তু এর রেজাল্ট কি ভালো হবে? আমার তো মনে হয় না। কারণ বাংলাদেশের মানুষ, বিশেষ করে যুব সমাজ, জেএনজি বা স্টুডেন্টসরা, এরা কিন্তু আন্দোলন শিখে গেছে। এরা কিন্তু একটা আন্দোলন করতো না কোনো এক সময়। আমরা 90-এর আন্দোলনে দেখেছি স্টুডেন্টদের ভূমিকা ছিল, কিন্তু আজকের মতো এই 24-এর গণ অভ্যুত্থান যেটা হয়েছে এমন ছিল না। স্টুডেন্টদের সাথে যে বাকবিতণ্ডা শুরু হয়েছে, যে হলদখল শুরু হয়েছে, এটার জন্য হয়তো বা সামনে আমাদের অনেক খারাপ দিন দেখতে হতে পারে। আমাদের খারাপ দিন দেখবার তো আরও অনেক সমস্যা আছে বন্ধুরা। আপনারা জানেন তেল, গ্যাস, দ্রব্যমূল্য অবিশ্বাস উঠে গেছে বাংলাদেশের মানুষের। আপনি যেখানেই যাবেন, যার সাথে কথা বলবেন, কেউই বলবে না যে দেশের সার্বিক অবস্থা ভালো। এর মধ্যে যদি ওনারা স্টুডেন্ট আন্দোলন করেন, এর মধ্যে যদি হল দখল করেন, তাহলে মরার উপর খাড়ার ঘায়ের মতো অবস্থা হয়ে যাবে। বাংলাদেশের একজন নাগরিক এই মুহূর্তে বলবে না যে হ্যাঁ খাদ্যদ্রব্য নিয়ন্ত্রণে আছে, তেল গ্যাস স্বাভাবিক আছে এবং দেশ ভালোভাবে চলছে। এটা বলছে কারা? আমরা একটা ইন্টারভিউ দেখলাম যে পার্টি যখন ক্ষমতায় থাকে তখন বিদ্যুৎ না থাকলেও ভালো লাগে। এটা সত্যি কথা। যে পার্টি করে সে তার পার্টির কোনো বদনাম করতে চাইবে না বা তার পার্টির কোনো দোষ দেখতে পাবে না, কিন্তু অন্যরা তো দেখতে পায়, তাই না? এবং অন্যরা দেখতে পেয়ে যখন জামাত এবং 11 দল সচিবালয় ঘেরাও করলো গত পরশুদিন, সেখানে তারা কি বলেছে? আপনারা এগুলো নিয়ে কাজ করেন, তেল গ্যাস এগুলোর দাম কমান, মানুষের অবিশ্বাস উঠে গেছে, নইলে কিন্তু আমরা বড় আন্দোলনে যাব। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। তারা ওখানে গিয়ে একটা মিছিল করে গিয়ে সচিবালয়ের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলতে চেয়েছিল। আমরা যদি অতীতের দিকে তাকাই, আমরা এমন দেখেছি তেল গ্যাসের দাম যখন একটু বেড়েছে আওয়ামী লীগের সময় বিএনপি কী বলেছে সেটা আমি আপনাদের এখন একটু দেখাবো। তখনকার বিএনপি চালিত হতো বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের মাধ্যমেই, কারণ তারেক রহমান সাহেব তখন বিদেশে ছিলেন। উনি একটা বক্তৃতায় কি বলেছিলেন, তখন যখন তেল গ্যাসের দাম বৃদ্ধি হয়ে গিয়েছিল বাংলাদেশে, তখন আওয়ামী লীগের এগেইনস্টে উনি কি বলেছিলেন সেটা একটু দেখেন। তেল গ্যাস বিদ্যুতের দাম কমাতে হবে, নইলে গদি ছেড়ে দে। মানে ওনারা ডাইরেক্ট গদি ছাড়বার কথা বলছেন। এটা বলে আসছেন বহুদিন যাবতীয়। বিএনপির সেই আওয়াজগুলো এখন এমনভাবে বিস্তার হচ্ছে যে এইটার সাথে এখন মেলানো হচ্ছে যে গদি ছাড়ার কথা তো আমরাই আগে বলেছি। আজকে সালাউদ্দিন সাহেব একটা কথা বলেছেন, যেটা মানে দেখলে পরে আপনি ধীরে ধীরে ধরেই নেবেন। আপনি যদি এই জুলাই আন্দোলন সম্পর্কে খুব একটা বিস্তর না জানেন, তাহলে আপনি ধরেই নেবেন যে আসলেও এই জুলাই বিপ্লবটা এই ছাত্র আন্দোলন ছিল না, এটা টোটাল বিএনপির একটা আন্দোলন ছিল। যেমনটি ধরুন সালাউদ্দিন সাহেব আজকে বলেছেন গণ অভ্যুত্থান কোনো নিউটনের আপেল ছিল না, এটাকে আমাদের পাকাতে হয়েছে, এটা কখনো অটোমেটিক ছিঁড়ে পড়েনি। দীর্ঘ 17 বছরের ধারাবাহিক আন্দোলনের ফসল হিসাবে এই আন্দোলনকে এই গণ অভ্যুত্থানকে আমাদের পেরে নিতে হয়েছে। দেখুন, এই যে 24 জুলাইয়ের আন্দোলন, এটা আলটিমেটলি এই ছাত্র আন্দোলনের থাকবে না। এর জন্য বিস্তর প্ল্যানিং করা হচ্ছে বিএনপি থেকে। যেমনটি ধরুন 71 নিয়ে যদি কথা বলি, 71 কিন্তু আজকে অনেকেই কনফিউজ যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আসল ঘোষক না জিয়াউর রহমান আসল ঘোষক। ধীরে ধীরে বঙ্গবন্ধুর নামটা চলে যাবে, জিয়াউর রহমানের নামটা চলে আসবে, যেহেতু বিএনপি এটাকে স্ট্যাবলিশ করবার জন্য বিভিন্ন ধরনের প্ল্যানিং করে আসছে। ওনারা তো বলেই বেড়ান যে 71ও আমাদের ফসল, 90ও আমাদের ফসল, 24ও আমাদের ফসল। এবং সালাউদ্দিন সাহেব পরিষ্কার ভাষায় বলেছেন, উনি যদি শিলংয়ে না থাকতেন, তারেক রহমান যদি লন্ডনে না থাকতেন, তাহলে এই আন্দোলন কখনোই সফল হতো না। মানে এই যে আন্দোলনটা 24 আন্দোলনটা টোটালি বিএনপির এটা লিড দিয়েছে। এর জন্য যে একটি আপনার যে ডকুমেন্টারি বানিয়েছে, সেখানেও ওনারা তারেক রহমানের নাম বলেছে। ধীরে ধীরে এটা বিএনপিরই হয়ে যাবে।
এই ব্যবস্থা হয়ে গেছে। কারণ কি দেখেন, 57 বছর পর আমরা এসে এখনও যদি কনফিউজড হয়ে যাই যে দেশ স্বাধীন করেছিল শেখ মুজিবুর রহমান না জিয়াউর রহমান, এই প্রজন্ম তো দেখেনি, এই প্রজন্ম তো সেই ইতিহাস দেখেনি। এখন বইপত্রে যে ইতিহাস লেখা থাকবে সেটাই তারা বিশ্বাস করবে। আজ থেকে 25-30 বছর পর যে জেনারেশন আসবে তারা যেটা দেখবে যে বিভিন্ন জায়গায় লেখা আছে বিএনপি এটার মূল হোতা, তারেক রহমানের প্রধান ঘোষণাকারী, বিএনপির জন্যই আজকে দেশ 24-24 আন্দোলন সফল হয়েছিল। মানে যে কোনো একটা কথাকে যদি আপনারা মিথ্যা কথাকেও যদি বারবার বলতে থাকেন এটা সত্য হয়ে যায়, তাই না? তো বিএনপি এই আন্দোলনকে বিএনপি তারা কুক্ষিগত করে ফেলেছে। আমার এইটা নিয়ে কোনো আপত্তি নেই, আপনারা কুক্ষিগত করুন, আপনারা শুধু জুলাই সনদটা মেনে নিন আর গণভোটটাকে মেনে নিন। আমরা তো বিএনপি আসুক না জামাত আসুক না যে কোনো দল আসুক, আমরা বাংলাদেশে একটা নতুন রাষ্ট্র কাঠামো পেতে চেয়েছিলাম, একটা সংস্কার চেয়েছিলাম, সেটা আপনারা করে দিন, তারপর আপনারা নিয়ে নিন। এই পুরো জুলাইয়ের যে আন্দোলনের যত ক্রেডিট সব আপনারা নিয়ে নেন। শুধু আপনারাই তো নিচ্ছেন না, এখন আপনাদের দলে যারা আছে তারাও কিন্তু নিচ্ছে। দিন 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 বয়ান বদলে যাচ্ছে। মানে এই যে নুর ইসলাম আজকে কী বললো সেটা একটু দেখুন। তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার স্লোগান দিতে আমি ফোনে বলে দিয়েছিলাম। এই যে আরেকটা দখল হয়ে গেল। আমরা কিন্তু এই ইতিহাস জানি না, আমরা যতদূর জানি যখন এই কথাটা উঠেছে আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, স্বৈরাচার, এটা কিন্তু আমরা যত শুনেছি ঢাকা ইউনিভার্সিটিতে বসে এই ছেলেরা কিন্তু কাদের সাহেব না কি যেন নাম, ওনারা এই স্লোগানটা বের করেছেন। এখন এটা নুল নিয়ে নিল। মানে সোজা কথা, এই জুলাইয়ের অভ্যুত্থানে নাহিদ, সার্জিস, হাসনাত আবদুল্লাহ যারা আছে আর কি, এই পাটোয়ারি সহ যারা আছে তারা সব মাইনাস। আমার কথা হলো মাইনাস করে একটা প্লাস করুন, সেটা হলো জুলাই সনদ পাস করুন এবং দেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যান। কিন্তু সেটা কি আপনারা পারবেন? যেভাবে চাঁদাবাজি হচ্ছে, যেভাবে মানুষকে নবিশ্বাস উঠিয়ে দিচ্ছে। চাঁদাবাজির তো একটা নর্মাল লিমিটেশনস আছে। একটা দোকানে গিয়ে চাঁদাবাজি করলেন, একটা এলাকা দখল করতে চাঁদাবাজি করলেন, একজন ব্যবসায়ীর কাছে চাঁদাবাজি করলেন, কিন্তু চাঁদাবাজির মোড় আপনারা আরও পাল্টিয়ে দিয়েছেন। কেমন জানেন, আমাকে একজন একটা ভিডিও পাঠিয়েছে, মাওয়াঘাটে মোটরসাইকেল পাস হচ্ছে, ওখানে চাঁদা দিতে হবে। এটাকে বিশ্বাস করা যায়? সাধারণ পাবলিক মাওয়ার টোল দিয়ে ওনারা ব্রিজটা ক্রস করবেন, কিন্তু ওখানেও চাঁদা দেওয়া হচ্ছে। ভিডিওটা একটু দেখুন। এখানে একটু শব্দ বিভ্রাট হচ্ছে। আমি আপনাদেরকে অরিজিনাল ভিডিওটা যারা দেখেছেন, যারা দেখেনি তাদের জ্ঞাতার্থে বলছি যে এখানে বাওয়াঘাট পার হচ্ছে, এই পার থেকে ওপারে যাচ্ছে, মোটরসাইকেলের ছেলে মেয়ে ইয়াং গ্রুপ একটা তাদেরকে আটকিয়েছে বলে কেন এখানে টাকা দিতে হবে। ওরা কিন্তু মাওয়াতে ঢুকবার জন্য যে টোল, সরকারি টোল, সেটা কিন্তু দিয়ে এসছে। এটা নিয়ে বিতর্ক। মানে এখন আপনি যদি কোনো ব্রিজ পার হন আপনাকে পয়সা দিতে হবে। আমি আরেকটা ভিডিও দেখেছি যে একটা মোটর নিয়ে যাচ্ছে সদরঘাট দিয়ে, মানে সদরঘাটে পার হবে, সে শিপে উঠবে, তার কাছ থেকে চাঁদা চাচ্ছে এবং ছেলেটা বিএনপি করে, সে বলছে যে আমি বিএনপি, তুমি কিসের চাঁদা দিচ্ছ? আমি তো কোনো ব্যবসা করছি না, আমার বাড়িতে মোটর লাগাবার জন্য এটা কিনে নিয়ে যাচ্ছি। না, চাঁদা দিতে হবে, তাকে 200 টাকা চাঁদা দিতে হয়েছে। এগুলো কারা করছে? নিশ্চয়ই এটা ছাত্রলীগের ছেলেপেলে নয়, নিশ্চয়ই এটা শিবিরের ছেলেপেলে নয়। এটা কারা করছে? এটা বিএনপির একজন মাননীয় কি বলবো এমপি মহোদয়, উনিও বলেছেন যে বিএনপিতে যেভাবে চাঁদাবাজি হচ্ছে এটা কি শোভনীয়। কি বলেছেন একটু দেখুন। এখনো ভাই টেন্ডারের থেকে ঘুষ নিতে চায়, চাকরি দেওয়ার থেকে ঘুষ নিতে চায়, পুলিশের থেকে ঘুষ নিতে চায়। কারা নিতে চায়? গরিব লোকে নিতে চায় নাকি? আমাদের নেতৃবৃন্দরা নিতে চায়। আমাদের নেতৃবৃন্দকে আমি খবর দেয় পুলিশের চাকরি দিলে টাকা পাওয়া যাবে, ওনারা লোক দিয়ে পয়সা রাখতে চায়। ঠিক না? ওনাকে তো চিনেছেন, ওনার নাম হলো আশরাফুদ্দিন নিজাম, উনি বিএনপির এমপি এবং সংসদের একজন হুইপ। উনি বলছেন এখনও আমাদের নেতারা বিভিন্ন জায়গায় টেন্ডারবাজি, চাঁদাবাজি এগুলো করে বেড়াচ্ছে। আমরা যারা বলছি আমরা তো কোনো কথা বানিয়ে বলছি না, আমরা এগুলো দেখছি, মানুষ দেখছে। শুধু আমরা না, সারা বাংলাদেশের মানুষ দেখছে। বিএনপি এখন এই জুলাই দখল করা না নিয়ে বরঞ্চ তার দলকে কন্ট্রোল করা দরকার। সামনে বিস্তর দিন পড়ে আছে, আরও 4.5 বছর ওনাদের থাকতে হবে। কিন্তু এইভাবে যদি চাঁদাবাজি হয়, এইভাবে যদি টেন্ডারবাজি হয়, এইভাবে যদি দখলবাজি হয়, এইভাবে যদি জিনিসপত্রের দাম বাড়তে থাকে, এইভাবে যদি তেল গ্যাস এই সমস্ত সমস্যা থাকতে থাকে, তাহলে আগামী 5 বছর মানে 4.5 বছর যেটা বাকি আছে এটা কি বিএনপি কভার করতে পারবে? আমার তো মনে হয় না। কারণ বাংলাদেশের মানুষ এই সমস্ত অনার সৃষ্টির জন্য আওয়ামী লীগের সময় যে সমস্ত অনার সৃষ্টি হয়েছে, এই যে চাঁদাবাজি, দখলবাজি এবং দলীয়করণ করা এবং মানুষকে অত্যাচার করা এবং সাংবাদিকদের মুখ বন্ধ করে দেওয়া, এগুলো করে আয়নাঘর করা,
এগুলো করে আওয়ামী লীগ আজকে 17 বছরের তার সেই সাজানো মসনদ থেকে বিতাড়িত হয়েছে। বিএনপির বয়স তো মাত্র 5 মাস। এখন থেকে যদি বিএনপি কন্ট্রোল না করে তাহলে সামনে আমরা কোনো সুদিন দেখতে পাচ্ছি না। বিএনপির উচিত জুলাই সনদ পাশ করে গণভোটকে স্বীকৃতি দিয়ে এই বিরোধী দল এবং 11 দল যা আছে সংসদে যারা আছে তারা মিলে বাকি দলগুলোকে দিয়ে সুন্দরভাবে দেশটাকে চালানো। দর্শক, আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।